নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকার স্বপ্ন একটাই যে যে দেশ ডেভেলপ করছে সেই দেশের ওপর তার নজর রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমরা গতকাল ভিডিও করে দিয়েছিলাম এবং বিভিন্ন নিউজের চ্যানেলের মাধ্যমে জেনে গেছেন যে আমেরিকা ভেনেজুয়েলা কান্ট্রির উপর আক্রমণ করেছে। কিন্তু যে চারটে প্রশ্ন আমরা এখানে রেখেছি সেই চারটে প্রশ্ন উত্তর কেউ দিচ্ছে না। আমরা প্রত্যেকটা বিষয় পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করব। কি হয়েছে ঘটনাটা যদি একটু ব্যাকে যাই, 2 জানুয়ারি মধ্যরাত্রে, বলা হয় যে রাত্রি 11টার পর এবং রাত্রি 12:30টার মধ্যে, মানে 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি, ঠিক আছে, মধ্যরাত্রে কি হয়েছে, ভেনিজুয়েলা যে কান্ট্রি আছে তার যে ক্যাপিটাল ক্যারাকাস, ঠিক আছে, এই ক্যারাকাসের ওপর কি করেছে, ইউএস ফোর্স আক্রমণ করে দিয়েছে। ইউএস ফোর্স তো এমনি আক্রমণ করতে পারে না, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের অর্ডার না থাকলে। আমরা জানতাম এরকম একটা যুদ্ধ হবে, কারণ আগে থেকে আভাস পাওয়া যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। তার পেছনে বড় কারণটা কি, যে লাস্ট 6 মাস ধরে এই যে ক্যারিবিয়ান সি দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যারিবিয়ান সিতে কিন্তু ইউএস সেই তার ফোর্স কিন্তু অলরেডি পাঠিয়ে রেখেছিল। আমরা ভিডিও করে দিয়েছি আপনাদেরকে বহু আগে, আজকে যুদ্ধ হয়েছে বলে নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পাচ্ছেন, কিন্তু আমরা 6 মাস আগে আপনাদের কাছে ভিডিও করে আমরা পৌঁছে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই 6 মাস ধরে ভেনিজুয়েলার ওপর নানান রকম চাপ সৃষ্টি, প্রেশার ক্রিয়েট করছিল কে, আমেরিকা। এবং এই ক্যারিবিয়ান সিতে ইউএস নেভি অলরেডি আগে থেকে ডিপ্লয় করে রেখেছিল আমেরিকা, যার ফলে যখনই এই ক্যারিবিয়ান সি দিয়ে যখনই ভেনিজুয়েলা জাহাজ যেত, ঠিক তখনই আমরা দেখতে পেতাম যে এই ক্যারিবিয়ান সি থেকে ইউএস নেভি অ্যাটাক করে দিত এবং সিভিলিয়ান জাহাজেও পর্যন্ত আক্রমণ করে দিয়েছে ইউএস নেভি। যে জিনিসটা দেখা যাচ্ছে, এবার আসি আপনাদের সামনে আর্টিকেলটা বিষয়। আর্টিকেল হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী, এই দুজনকেই কালকে সন্ধ্যে নাগাদ করে ইউএস ফোর্স তাদের ক্যারাকাস রাজ্য জায়গায় পৌঁছে তাদেরকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, অ্যারেস্ট হয়ে গেল, কিন্তু মানে কেন এই নিকোলাস মাদুরোকে বন্দি করলো, আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখছি। এই চারটে প্রশ্ন আলোচনা। ভেনেজুয়েলা এখন চালাবে কে, যেহেতু তার প্রেসিডেন্টকে বন্দি করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্পের আসল কারণ কি, এই আক্রমণের পেছনে আসল কারণ কি, ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের এত রাগ কেন, এবং সাথে সাথে ভারতের সাথে সম্পর্ক কি? এই চারটে প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলি, যেহেতু 2 জানুয়ারি মধ্যরাত্রে আক্রমণ হয়েছে, আমেরিকা আক্রমণ করেছে, এবং এই আক্রমণে যে প্রথম দিকে বোঝা যাচ্ছিল না যে এই অ্যাটাক কে করেছে, কার পেছনে এর হাত, কিন্তু বোঝা যাচ্ছিল যে ভাই আমেরিকাই করবে, কারণ 6 মাস আগে থেকে কিন্তু সে তার সেনাবাহিনীকে পাঠিয়ে রেখেছে ক্যারিবিয়ান সিতে। যখন আক্রমণ হয়ে গেল তারপরও কিন্তু কোনো দেশ দাবি করলো না যে কে করেছে। গতকাল যখন দুপুরের দিকে ডোনাল্ড ট্রাম্প চাচাবাবু যখন একটা স্টেটমেন্ট দিল যে ভেনেজুয়েলার ওপর ইউএস সেনা আক্রমণ করেছে, সেটা তার নির্দেশে হয়েছে, তখন এক এক করে বিভিন্ন তথ্য আসা শুরু হয়ে গেল। আর এই যে ডোনাল্ড ট্রাম্প, সে তার সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে, এই অপারেশনের নাম কি রেখেছিল, অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ডোনাল্ড ট্রাম্প এই অপারেশন নাম রেখেছে ভেনিজুয়েলা দখল করার অপারেশন অ্যাবসলিউট রিজল্ট, এরকম নাম রাখা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে মধ্যরাত্রে আক্রমণ কেন? যখন ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট আসলো, ধীরে ধীরে সবকিছু কিন্তু সামনের দিকে আসতে শুরু করে দিল, এবং ডোনাল্ড ট্রাম্প এসে তিনি বললেন যে ভেনিজুয়েলাকে এখন সম্পূর্ণ ক্যাপচার কে করেছে, ইউএস। একটা দেশে জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার, সেই সরকার সেই দেশকে দখল করে নিল কে, জোরপূর্বক বম্বিং করে ভয় দেখিয়ে সেনাবাহিনী পাঠিয়ে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন পুরো ভেনিজুয়েলা চলে গেল কার আন্ডারে, আমেরিকার আন্ডারে। এবং যখন নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করা হলো এবং নিকোলাস মাদুরোর ওয়াইফকে যখন অ্যারেস্ট করা হলো, দুজনকেই কিন্তু নিয়ে আসা হলো কোথায়, নিউ ইয়র্কে। এবার প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্কে কেন আনা হলো এই যে দুজনকে বন্দি করে? এর পেছনে কারণ আছে। কি কারণ ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বলছে এ থেকে নিউ ইয়র্কে আনা হয়েছে কারণ ইউএস ল অনুসারে এদের ওপর কোর্টে কেস চলবে। এবার তো ভাই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে, কোনো দেশের সমস্যা
সেটা তো সেই দেশের ল অনুসারে হবে, নাকি অন্য দেশের ল অনুসারে হবে? আমি যে আজকে আপনাদের সামনে ভিডিও করছি, আমি জানি যে আমার ভিডিও একটা ফরম্যাট থাকে, আপনারাও জানেন যে একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাট দেখে আমি পরিচালনা করি। এখন যদি আদার্স কোনো একটা কোম্পানি এসে আমাকে বলে যে তোমাকে আমাদের ফরম্যাটে চলতে হবে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের ফরম্যাটে চলবো কেন? প্রশ্ন এটাই। তাহলে তোমরা আমাকে স্যালারি দাও, পরিষ্কার কথা, তবে আমি তোমাদের ফরম্যাটে চলবো। কারণ আমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট করছি, সেটা নিজস্ব কিছু একটা মানে স্যালারির জন্য বা কিছু একটা বেটার বেনিফিটের জন্য, সেটা নয়। তুমি যদি এসে বলো আচ্ছা বেশ তুমি ভিডিও করছো, ঠিক আছে, তোমার ভিডিও ফরম্যাট চেঞ্জ করো, কেন করব? এটা তো আমার ফরম্যাট, তাই না? তো ভাই আমি তো আমার অফিসে যা রুলস আছে সেই রুলস মেনে চলবো, নাকি আমি অন্য অফিসের রুলসটা আমি এখানে মেনে চলবো? কখনোই সম্ভব না। তো ডোনাল্ড ট্রাম্প কি করেছে, নিকোলাস মাদুরো এবং ওনার ওয়াইফকে অ্যারেস্ট করে নিউ ইয়র্কে নিয়ে গেছে। নিউ ইয়র্ক ইউএস সিটির মধ্যেই পড়ছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যেই পড়ছে। ওখানে তার বিচার হবে এবং সেই বিচারটা হবে ইউএস ল মেনে। হোয়াই? আমার মাথায় প্রশ্ন আসলো না কেন ইউএস ল মেনে হবে। আর তার থেকেও বড় বিষয় যে এইভাবে কোনো দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা কি যায়? সেটা লিগেল না ইললিগেল? অবভিয়াসলি এটা ইললিগেল। আর যদি অ্যারেস্ট হয় তাহলে সেটা তো ভীষণ পরিমাণে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হয়ে যাবে। কালকে তো দেখবো চীন তাহলে তাইওয়ানকে ক্যাপচার করে নেবে, রাশিয়া দেখবো তাহলে কি বলে আপনার ইউক্রেনকে ক্যাপচার করে নেবে, বলবে প্রেসিডেন্টকে বন্দি করে নিয়েছি, চলো ইউক্রেন আমার। চীন বলবে তাইওয়ানে প্রেসিডেন্টকে দখল করে নিয়েছি, বন্দি করেছি আমার। এইটা কিন্তু বিশাল বড় গোটা বিশ্বের ক্ষেত্রে জিও পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়ে যাবে, যেটা ডোনাল্ড ট্রাম্প মানে বিশ্বের ইতিহাসে প্রথমবার করে দেখালো। প্রথমবার ডোনাল্ড ট্রাম্প করে দেখালো। আমি আপনাদের সামনে আরো একটা বিষয় দেখাই, এই নিকোলাস মাদুরো একটু পরিচয় সম্পর্কে আপনাদের সামনে দেখায়। নিকোলাস মাদুরো, এনার জন্ম হচ্ছে, ঠিক না, ক্যারাকাস সিটিতে, মানে ওদের রাজধানীতে ওনার জন্ম। 1962 সালে জন্ম। প্রথম দিকে এই নিকোলাস মাদুরো একজন বাস ড্রাইভার ছিলেন, পরবর্তীকালে মেট্রো ইউনিয়নের লিডার ছিলেন। তারপর ওখানে যে লেফট উইং সরকার ছিল সে তার মানে যে পরিচালনা করতো সেটা হচ্ছে হুগো চাভাস। এই হুগো চাভাসের লিডারে আন্ডারে কাজ করতে শুরু করলো, পলিটিক্যাল ভাবে চলতে শুরু করলো। এবং 2006 থেকে 2013 পর্যন্ত এই ভেনিজুয়েলা ফরেন মিনিস্টার ছিল। তারপর 2012তে শেষের দিকে এ হয়ে গেল কি যে তোমার আপনাদের ভেনিজুয়েলা ভাইস প্রেসিডেন্ট। এবং মাথায় রাখার চেষ্টা করবেন, যখন হুগো চাভাসও মৃত্যু হয়ে গেল, বা হুগো চাভাস একই নাম, ঠিক আছে, যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর সেখানে ইলেকশন হলো এবং সেই ইলেকশনে জয়লাভ করলো কে? সেইটা হচ্ছে নিকোলাস মাদুরো, ঠিক আছে। কারণ হুগো চাভাসের মৃত্যুর পর তিনি কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন, তারপর ভোট হলো, ভোটে থেকে কিন্তু 2013তে ইলেকশন হলো এবং 2013তে ইলেকশন তিনি নির্বাচিত সরকার হয়ে গেল, পরিচালনা করলো। 2013 থেকে 2026 পর্যন্ত, মানে 2 জানুয়ারি অ্যারেস্ট করেছে, 2026 পর্যন্ত তিনি কিন্তু সরকারের পরিচালনা করছিলেন, সুন্দরভাবে চালাচ্ছিলেন। এবং সাথে সাথে এই নিকোলাস মাদুরো পরিষ্কারভাবে বলে যে আমাকে বারবার রিজিম চেঞ্জ মানে সরকার পরিবর্তন করার জন্য আমেরিকা কিন্তু বারবার হুমকি দিয়েছে। 2021 সালে হুমকি দিয়েছে, 2019 সালে হুমকি দিয়েছে, 2023 সালে হুমকি দিয়েছে এবং 2025 সালে হুমকি দিয়েছে, যেটা নিকোলাস মাদুরো বারবার কিন্তু অফিসিয়াল ভাবে সে কিন্তু টেলিকাস্ট করেছে এই বিষয়টা। এবং যখন মানে সরকার পরিবর্তন করা হুমকি দিচ্ছে, তখন বলা হচ্ছে ইউএস নাকি তার বিরুদ্ধে তার দেশের জনগণকে মানে সামনের দিকে নাচাচ্ছে। কি বলা হচ্ছে, তার দেশের জনগণ বলছে যে এই যে 2013 থেকে 2025, 2013তে যে ইলেকশন হয়েছিল ভেনিজুয়েলাতে, সেইটাতে এর ওপর নিকোলাস মাদুরোর ওপরে কিন্তু ব্লেম ডালা হচ্ছে। বলা হচ্ছে যে ফ্রড ভাবে কিন্তু ইলেকশন জয়লাভ করেছে নিকোলাস মাদুরো। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্পে বা আমেরিকার মুখোশ কিন্তু আগে থেকে নিকোলাস মাদুরো খুলে দিয়েছে। এবং এই নিকোলাস মাদুরো যাতে সরকার পরিচালনা করতে সমস্যা হয়, তার জন্য নিকোলাস মাদুরো বলছে যে আমার ওপর নানান প্রকার আমার ওপর স্যাংশন লাগিয়েছে, মানুষটার ওপর মানে নিকোলাস মাদুরোর ওপর স্যাংশন লাগিয়েছে, ভেনিজুয়েলার ওপর স্যাংশন লাগিয়েছে, যার ফলে এই ভেনিজুয়েলা ইকোনমিক্স টোটালটাই কোল্যাপস করে যায়, ভেঙে পড়ে। এমনটাই দাবি কিন্তু অলরেডি আগে থেকে নিকোলাস মাদুরো জানিয়ে রেখেছিল সবাইকে, গোটা বিশ্বের কাছে।
এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ইউএস কেন একে আক্রমণ করতে গেল, নিকোলাস মাদুরোকে এবং ভেনেজুয়েলাকে কেন আক্রমণ করতে গেল? পেছনে বড় বড় চারটে কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে। এই চারটে কারণ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সরি, এই চারটে কারণের মধ্যে কি কি দেখতে পাবো? প্রথম দেখতে পাবো নার্কো টেররিজম অ্যান্ড ড্রাগ ট্রাফিকিং। বিষয়টা কি? কোকেন। কোকেন বুঝেন তো? ডোনাল্ড ট্রাম্পের দাবি হচ্ছে ভেনেজুয়েলা কোকেনের হাব হয়ে গেছে, যেখানে প্রচুর পরিমাণে কোকেন পাওয়া যায় এবং এই কোকেন ভেনেজুয়েলা থেকে আমেরিকায় আসছে, আমেরিকা মানুষরা নেশা করছে, যার ফলে আমেরিকা বহু মানুষ মারা যাচ্ছে। কিভাবে? দেখুন, কোকেনের সব থেকে বেশি বড় হাব বলা যায়, যার এটা হচ্ছে ভেনেজুয়েলা কান্ট্রি দেশ, এটা হচ্ছে কলম্বিয়া। সব থেকে যদি বেশি কোকেন আসে তা বলা হয়ে থাকে এই কলম্বিয়া থেকে কিন্তু আমেরিকায় যাচ্ছে, বলা হয়ে থাকে যে কলম্বিয়া থেকে আমেরিকায় যাচ্ছে, ঠিক আছে। তারপর সেকেন্ড পজিশন যে বলা হয়ে থাকে ভেনেজুয়েলা থেকে, মানে এদের দাবি কলম্বিয়া থেকে ল্যাটিন আমেরিকা হয়ে আমেরিকায় যাচ্ছে। এবার এদের দাবি ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভেনেজুয়েলা থেকে, ঠিক আছে, ক্যারিবিয়ান সি হয়ে কিন্তু আমেরিকায় কোকেন ঢুকছে। এবং ইউএস এক্সপার্টদের দাবি না কলম্বিয়া থেকে কোকেন আসছে, না ভেনেজুয়েলা থেকে কোকেন আসছে, আসছে কিন্তু মেক্সিকো থেকে, ঠিক আছে, কোকেন ঢুকছে আমেরিকার মধ্যে। তাহলে কোন দাবিটা সত্য? কোন দাবিটা সত্য? কারণ এরপর যে মানে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবে কলম্বিয়াকে, তার সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অবভিয়াসলি আগে থেকে জানিয়ে দিয়েছে। কি বলেছে? যে ভেনেজুয়েলা আক্রমণ করার পর নেক্সট টার্গেট কলম্বিয়া। তা কলম্বিয়া কি করেছে? ইউনাইটেড নেশনের কাছে চিঠি লিখেছে যে এমার্জেন্সি গোটা বিশ্বের সমস্ত লিডারদেরকে এক হতে হবে এবং মিটিং ডাকুন, যাতে এইভাবে কোনো দেশে নির্বাচিত সরকারকে এইভাবে রাতারাতি বন্দি এবং তার স্ত্রীকে বন্দি যেন না করে ডোনাল্ড ট্রাম্প। এই জন্য ইউনাইটেড নেশনের কাছে মিটিং ডেকেছে। তাহলে আপনারা একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলেন যে ওদের দাবি কলম্বিয়া না ভেনেজুয়েলা, ওদের দাবি এই দুটো দেশই দখল করা, এই দুটো দেশই উদ্দেশ্য। আসল কারণ আমি বলবো আপনাদেরকে, আসল কারণ আমি আরও আনছি। সাথে সাথে বলছে মাইগ্রেট হয়েছে ভেনেজুয়েলা থেকে, নাকি প্রচুর সংখ্যক মানুষ ইউনাইটেড স্টেট চলে গেছে। বলা হচ্ছে 2023-এ যখন ভেনেজুয়েলার ইকোনমিক কোল্যাপস হয়ে যায়, ভেঙে পড়ে, তখন 7 মিলিয়ন পর্যন্ত মতো লোক, 7 মিলিয়ন মতো লোক, ঠিক আছে, ভেনেজুয়েলা ছেড়ে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছে। তার জন্য সে আক্রমণ করেছে। আমি বললাম না আক্রমণের চারটে কারণ আমি আপনাদের বলবো, তার জন্য আক্রমণ করেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। ন্যাশনাল সিকিউরিটি, ডোনাল্ড ট্রাম্প বলছে যদি এই আক্রমণটা আমি ভেনেজুয়েলাকে আক্রমণ না করতাম তাহলে গোটা দেশ প্রবলেমে চলে আসতো, ড্রাগ ট্রাফিকিংয়ে পুরো দেশ ভেঙে পড়তো। এবার প্রশ্ন একটাই, তোমার দেশের মধ্যে তুমি তো সব থেকে বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল দেশ মনে করো, তাহলে তোমার দেশের মধ্যে অবৈধভাবে ড্রাগ ঢুকছে, তাহলে তোমার দেশে এজেন্সি কি করছিল? তোমার দেশে আর্মি কি করছিল? এই প্রশ্নটা ডোনাল্ড ট্রাম্প দিয়ে দাও। তাহলে তোমার দেশ, তুমি নিজের দেশকে কন্ট্রোল করতে পারছো না। তুমি নিজের দেশে, ঠিক আছে, এখনো পর্যন্ত শাটডাউন চলছে, স্যালারি দিতে পারছো না সরকারি অফিসারদেরকে। তোমার দেশে ইললিগালভাবে ড্রাগ ঢুকছে, তাহলে তোমার দেশে এজেন্সি ব্যর্থ, তোমার দেশে মিলিটারি ব্যর্থ। কারণ নিজের দেশকে কন্ট্রোল না করতে পারে অন্য দেশকে আমি আক্রমণ করব, এটা তোমার কোন ধরনের নীতি ডোনাল্ড ট্রাম্প? এটা আমার মাথার মধ্যে আসলো না। আর তুমি কিভাবে বলো এটা ন্যাশনাল সিকিউরিটি? ন্যাশনাল সিকিউরিটি কিভাবে বলো? একটা ড্রাগ ট্রাফিকিং সেটা ন্যাশনাল সিকিউরিটির মধ্যে পড়ে কোন অ্যাঙ্গেল থেকে? এটাও আমার মাথার মধ্যে আসলো না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলার ইকোনমি টোটালটাই কোলাপস করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর যখন ইকোনমি কোলাপস করে দিয়েছে, তারপরও নিকোলাস মাদুরো পদত্যাগ করেনি, তারপরও ধীরে ধীরে ভেনেজুয়েলাকে রিকভার করতে শুরু করেছে। যখন দেখলো সরকার চেঞ্জ করতেও পারলো না, তখন রাতের অন্ধকারে টুকটুক করে বোম ফেলতে শুরু করে দিল এবং ওর বউকে পর্যন্ত বন্দি করে নিল। হ্যাঁ, নিকোলাস মাদুরোকেও বন্দি করলো, ওনার ওয়াইফকেও বন্দি করে নিয়ে চলে গেল। কারণ রিজিম চেঞ্জ করতে পারলো না, তো কি হবে? ডাইরেক্ট অ্যাকশন, যেটা ডোনাল্ড ট্রাম্প করে দেখালো। এবার আমি আসি আপনাদের রিয়েল কারণ কেন আক্রমণ করেছে ডোনাল্ড ট্রাম্প। এই চারটা দেখুন আপনারা,
এই চার্টটা একটু দেখে নিন, এই যে এই চার্টটা একটু দেখে নিন। বিশ্বের সব থেকে বেশি তেল আছে কার কাছে? ভেনেজুয়েলার কাছে। ভেনেজুয়েলার কাছে সব থেকে বেশি তেল আছে। বাবা, যেখানেই তেল আছে সেখানেই তো ডোনাল্ড ট্রাম্পের নজর যাবে। হ্যাঁ, বুঝতে পারলেন? ইউএস তেলটা যদি কন্ট্রোল করতে পারে তাহলে বুঝতে পারছেন ইউএসএ কতটা ফায়দা আছে। বিশ্বের সব থেকে বেশি, দেখুন 10টা কান্ট্রির মধ্যে যে বলা হয়ে থাকে, ভেনেজুয়েলার কাছে সবথেকে বেশি তেল আছে, 303 ব্যারেল তেল আছে। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে সৌদি আরব, তারপরে ইরান, তারপরে কানাডা, তারপরে ইরাক, তারপরে ইউএই, ঠিক আছে, তারপরে কুয়েত, তারপর রাশিয়া, তারপর আমেরিকা। তাহলে ভাবুন আপনারা, যেখানে বেশি তেল আছে তার নজর সেখানেই দিকেই যাবে সব থেকে বেশি। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার বিভিন্ন স্টেটমেন্ট এসে দিয়ে এসেছে যে ভেনেজুয়েলাতে সব থেকে বেশি তেল আছে, সব থেকে বেশি তেল আছে। তাহলে ইউএসএ তো ফায়দা হবে যদি পুরো দেশটা পেয়ে যায়। ফায়দা তো কারণ দেখতে হবে। এবং আরেকটা বড় বিষয়, সেই বড় বিষয়টা কি, ভেনেজুয়েলা এমন একটা কাজ করে রেখেছে যেটা ইউএসএ মানে ডোনাল্ড ট্রাম্পের নজরে খুব খারাপ। যাদের যাদের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ, খুব ভালোভাবে দেখবেন, যাদের যাদের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ, ভেনেজুয়েলা তাদের সাথে বন্ধুত্ব রেখেছে। রাশিয়া নাম্বার 1, রাশিয়ার সাথে ভেনেজুয়েলার ডিল আছে কি, মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্সি সাপোর্ট ডিল আছে। চীনের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ, চীনের সাথে ভেনেজুয়েলা বন্ধুত্ব আছে। সেটা কি আছে, যে চীন লোন দেয় ভেনেজুয়েলাকে এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য ইনভেস্ট করে। থার্ড আছে ইরান, ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। ইরান বলে যে তোমার ওপর যত স্যাংশন লাগানো হয়েছে সেই স্যাংশন থেকে কিভাবে বাঁচবে তার নেটওয়ার্ক আমি দেব, সেটা প্রোভাইড করে কে? ইরান। কাকে প্রোভাইড করে? ভেনেজুয়েলার ওপর। তারপরে হচ্ছে কিউবা, কিউবা কি আছে, ইন্টারনাল সিকিউরিটি দেয় ভেনেজুয়েলাকে। তাহলে যাদের যাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খারাপ তাদের সাথে কিন্তু ভেনেজুয়েলা বন্ধুত্ব। এই দুটো কারণ, এক তেল, 2 নম্বর হচ্ছে যে আমার সাথে যাদের সম্পর্ক খারাপ তাদের সাথে তুমি সম্পর্ক রেখেছো, মানে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিল যে স্যাংশন লাগানোর পরও তুমি কিভাবে চীনকে তেল দাও, তাই আক্রমণ শুরু। আসল কারণটা বুঝতে পারলেন, রিয়েল ফ্যাক্টটা বুঝতে পারলেন। এবার প্রশ্ন হচ্ছে, সাধারণত যুদ্ধে দেখা যায় যে একটা দেশকে আক্রমণ করে, বম্বিং করে, তারপর চলে আসে, তাই তো? হঠাৎ করে নিকোলাস মাদুরোকে মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কেন বন্দি করা হলো এবং তার স্ত্রীকে কেন বন্দি করা হলো? এর পেছনে কারণগুলো বলে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের পছন্দের মতো লোক সিংহাসনে না বসলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য থাকে তার রিজিম চেঞ্জ করে দেওয়া, মানে সরকার পরিবর্তন করে দেওয়া, ঠিক আছে? তাই ডোনাল্ড ট্রাম্প চাইলো যে রিমুভ করতে হবে এখানকার লিডারকে, লিডারশিপ রিমুভ, তা আমি আমার মনের মতো লোককে বসাবো। 2 নম্বর, ডোনাল্ড ট্রাম্প বলছে যে অ্যাভয়েড লং ওয়ার, একটা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলবে, অনেক ক্ষতি হবে, ইউএসএরও ক্ষতি হবে, ভেনেজুয়েলারও ক্ষতি হবে। তাহলে এক কাজ করো, অল্প সময়ের মধ্যে খেল খতম করে দাও, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্টের বউকে এনে বন্দি করে দাও, তাহলে পুরো কান্ট্রি আমার কবজায় চলে আসলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গোটা গ্লোবালকে, গোটা বিশ্বকে একটা মেসেজ পাঠানো। কিসের মেসেজ? যে আমি ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই করেছি, আমি ক্রিমিনাল অ্যারেস্ট করেছি, এটা গোটা বিশ্বকে বোঝানো। এবং 4 নম্বর পয়েন্ট যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছে, এই 4 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, ল এনফোর্সমেন্ট অ্যাকশন, যেটা ডোনাল্ড ট্রাম্প নিয়েছে কোথায়? ভেনেজুয়েলার ওপর। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যা পড়াশোনা করেছি আমরা মনে হচ্ছে ভুল পড়াশোনা করেছি। ল এনফোর্সমেন্ট অ্যাকশন, এটা তো সেই দেশ নিতে পারে সেই দেশের জন্য। হ্যাঁ, আমেরিকা তো ল এনফোর্সমেন্ট অ্যাকশন নিতে পারবে আমেরিকা দেশের জন্য, ভেনেজুয়েলার জন্য কিভাবে হলো ভাই? এটা তো বুঝতে পারলাম না। আমরা একটু একটু তো মোটামুটি জিও পলিটিক্সটা বুঝি, এটা তো সেই দেশের জন্য হয়, ভেনেজুয়েলার ওপর কি করে করতে পারলে? ল এনফোর্সমেন্ট অ্যাকশন তো তুমি তোমার দেশের জন্য নিতে পারবে, ভেনেজুয়েলার ক্ষেত্রে কি করে প্রযোজ্য হয়ে গেল বুঝতে পারলাম না। অপর দিক থেকে আমি আপনাদের দেখাই, তাহলে এই মুহূর্তে ভেনেজুয়েলা কার কন্ট্রোলে গেল? আমেরিকা কন্ট্রোলে গেল। আমেরিকা পরিষ্কারভাবে বলল, ঠিক আছে, যে এই মুহূর্তে ভেনেজুয়েলা কন্ট্রোল করবে কে? ভেনেজুয়েলাতে
অপোজিশন পার্টি যিনি লিডার আছেন, ঠিক আছে, মারিয়া করিনা মাচাডো, ঠিক আছে, মারিয়া করিনা মাচাডো, ইনি এখন অপোজিশন পার্টির লিডার আছে নিকোলাস মাদুর এগেনস্টে, ইনি কিন্তু লিড করবেন। ইনার আরেকটা পরিচয় হচ্ছে ইনি নোবেল পেয়েছেন ফর পিস, শান্তির জন্য নোবেল পেয়েছেন, ঠিক আছে, ইনি এই এমার্জেন্সি সিচুয়েশন কন্ট্রোল করবেন। কিন্তু বিভিন্ন নিউজ আগে থেকে আসা শুরু করে গেল যে মারিয়া করিনা মাচাডো তিনি কিন্তু কন্ট্রোল করতে চাইছেন না, তাই ডোনাল্ড ট্রাম্প অ্যাডজাস্ট করার জন্য বলে দিল যে ট্রাম্প সে ভেনিজুয়েলা, ঠিক আছে, অপোজিশন লিডার ডাজ নট হ্যাভ দ্য রেসপেক্ট টু গভর্ন আফটার মাদুরো, পরিষ্কারভাবে কথা আবার ঘুরিয়ে দিল। অপর দিক থেকে যদি আমরা আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দেখতে পাচ্ছেন, সেটা কি বলছে, এটা এই আর্টিকেলটা আরো একটা গুরুত্বপূর্ণ, সরি, এই আর্টিকেলটা আরো একটা গুরুত্বপূর্ণ, কারণ এই আর্টিকেলের মধ্যে আরো একটা বিষয় লুকিয়ে আছে। এখানে আমি দেখছিলাম কোথায় গেল, আচ্ছা 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 এইটা, হ্যাঁ, এই সময় নিকোলাস মাদুরোকে আনা হলো বন্দি করে কোথায়, নিউ ইয়র্কে। আর নিউ ইয়র্কে যিনি ভোটে নির্বাচিত হয়ে মেয়র হলেন জেহরান মামদানি, এই জেহরান মামদানি কিন্তু একটা বড় স্টেটমেন্ট দিলেন যে এইভাবে কোনো দেশের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফকে বন্দি করা যায় না, এটা সম্পূর্ণ ইললিগেল। কারণ ওই প্রেসিডেন্ট ওই দেশে কিন্তু মানুষের জনগণের সরকারে নির্বাচিত হয়েছে এবং প্রেসিডেন্ট হয়েছে, ঠিক আছে, তো এইভাবে কাউকে বন্দি করা যায় না। জেহরান মামদানি কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার বার্তা দিলেন এবং তিনি বলছেন এটা অ্যাক্ট অফ ওয়ার, যেটা ডোনাল্ড ট্রাম্প মানতে চাইছে না। কিন্তু জেহরান মামদানি, ঠিক আছে, কল করেছে ডোনাল্ড ট্রাম্পকে ডাইরেক্টলি টু রেজিস্টার মাই অপোজিশন মামদানি কন্ডেম টু ইউএস স্ট্রিক অন ভেনিজুয়েলা কল অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্ট অফ ওয়ার, যেটা তুমি জোর করে দখল করে নিয়েছো যুদ্ধের মাধ্যমে, ঠিক আছে, এটা তুমি করতে পারো না। সাথে সাথে এই আর্টিকেলটা আসে আমি আপনাদের সামনে কি বলা হয়েছে, দেখুন কোনো দেশকে যদি আক্রমণ করতে হয় তার কিছু ফর্মালিটি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্টের অনুযায়ী এবং ইউনাইটেড নেশন অনুযায়ী কিছু ফর্মালিটি মেনটেন করে আক্রমণ হয়। সাধারণত প্রেসিডেন্ট তোলা হয়, মানে মানে তুলে বন্দি করে আনা হয়। সেক্ষেত্রে ইউএন চার্টারের কাছ থেকে কোনো রকম পারমিশন নেয়নি ডোনাল্ড ট্রাম্প। তাহলে তুমি ওই দেশের প্রেসিডেন্টকে বন্দি করলে কিভাবে? ইউএন পরিষ্কারভাবে বলেছে নো সিকিউরিটি কাউন্সিল অথরাইজেশন ইউএন দেয়নি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে। আক্রমণ করতে পারো, কিন্তু কোনো দেশের প্রেসিডেন্টকে বন্দি করে আনতে হবে, তার জন্য ইউএনএ থেকে কাউন্সিলের কাছ থেকে অথরাইজেশন লাগবে, সেটা ডোনাল্ড ট্রাম্প মেনে নেয়নি। ডোনাল্ড ট্রাম্প মেনে নেয়নি, যার ফলে চীন, রাশিয়া সবাই কিন্তু ধীরে ধীরে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নেমে গেছে এবং নানান রকম স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। এবং সাথে সাথে যদি আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, যেভাবে 2003 সালে ইরাক আক্রমণ করেছিল, বন্দি করেছিল, যেভাবে পানামা 1989 সালে দখল করেছিল, যেভাবে আফগানিস্তান 2001 সালে দখল করেছিল, সেইভাবে 2026 2 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি আরো একটা ইতিহাস আমেরিকা করে দেখালো, সেটা হচ্ছে ভেনেজুয়েলা সম্পূর্ণরূপে ক্যাপচার করে নিল। এবার ভেনেজুয়েলা চালাবে কে? চালাবে কে? প্রশ্ন তো এইটাই। এখানে ইউএস বলছে যে ভেনেজুয়েলাতে আমরা এখন পুরো কান্ট্রিটা অপারেট করবে আমেরিকা। হয়ে গেল স্বপ্ন, স্বপ্ন পূরণ হয়ে গেল। পুরো কান্ট্রি অপারেট করবে, দেখভাল করবে আমেরিকা। এবং সাথে সাথে তিনি এটাও বলেন, এটাও গুরুত্বপূর্ণ ভাষায় বলেন, আমেরিকা মিলিটারি বিল্ড আপ করবে, ইলেকশন করাবে, ঠিক আছে, কন্ট্রোল করবে, পলিটিক্যাল পার্টির ইস্যুও দেখবে। মানে টোটালটাই চলে গেল, মানে কার হাতে চলে গেল? আমেরিকার হাতে। এই হচ্ছে পুরো আর্টিকেলটা। কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় যারা আপনারা এআই শিখতে চাইছেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, যারা শিখতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। কারণ সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন, অনলাইনে শিখবেন, অ্যাপের মাধ্যমে ক্লাস করবেন, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ক্লাস করবেন, বাড়ি থেকে খেয়ে দিয়ে ক্লাস করবেন। এবং সাথে সাথে যে বিষয়টা হচ্ছে 2 মাস সময় দিন আমাদেরকে, 2 মাসের মধ্যে এআই পাকা হয়ে যান, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করুন। আপনি মাধ্যমিক পাস হলেও এআই শিখতে পারবেন। যদি এআই শিখতে হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান এবং সেই গ্রুপে আমি অডিওর মাধ্যমে পুরো এআই বিষয় ক্লিয়ার
করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।